গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে একটা মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 69। তো এই সিরিজ থেকে আমরা কিন্তু ক্লাস মানে সপ্তাহে আগে রেগুলার যেমন হতো সেরকম কিন্তু হচ্ছে না, একটা কি দুটো হচ্ছে, কারণ আমরা বিভিন্ন টপিক ভিত্তিক আলোচনাও করছি। একই সঙ্গে কোনোদিন তোমরা পলিটি থেকে ক্লাস পাচ্ছ, কোনোদিন জিওগ্রাফি থেকে বা কোনোদিন সায়েন্স থেকে, এইভাবে কিন্তু আমি ক্লাসগুলো করাচ্ছি। তো আমাদের যে ক্লাস রুটিন আছে ইউটিউবে, ফ্রি ক্লাস রুটিন যেটা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে আছে, এই ক্লাসগুলো সেখানে তোমরা দেখতে পাচ্ছ। সকাল 7:30 থেকে আমার ক্লাস থাকে, এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে TWS একাডেমি ইউটিউব চ্যানেলে হচ্ছে, TWS স্মার্ট চ্যানেলে কিন্তু একটি ক্লাস তোমরা পাচ্ছ। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে, এবং আমাদের যে পেড কোর্সগুলো চলছে TWS একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ। এবং এখানে আমাদের বেশ কিছু নতুন ব্যাচ আছে, এবং তার মধ্যে সব থেকে নিউ যে ব্যাচটা আছে WBPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, এটা কিন্তু গত 8ই আগস্ট থেকে শুরু হয়েছে ক্লাস, ঠিক আছে। এবং তোমরা SSC গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, সেটাও কিন্তু নিউ ব্যাচ আছে। SSC GD MTS CHS এর জন্য ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, WBPKP এর প্র্যাকটিস ব্যাচ, তো অন্যান্য অনেক ব্যাচ তোমরা পাবে আমাদের অ্যাপে। তো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন স্ক্রিনে, আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বনেটের ক্লাসকে কি বলে? আঙুরের গুচ্ছের ন্যায় অর্থাৎ আঙুর ফল যেমন একটা গুচ্ছে থাকে সেরকম গেট আপটা হয়, ক্যালসিয়াম কার্বনেট এর ক্লাসকে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেট যার সংকেত CaCO3, তো এর নাম হচ্ছে সিস্টোলিথ বলা হয়, সিস্টোলিথ বলা হয়। অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্জ সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? গত একটা ক্লাসে একটু মিস্টেক আমার হয়েছিল, মানে এই জিনিসটা খুব মানে গুলিয়ে যায়, সে আমারও যায়, বহুবার ক্লাসে হয়তো করিয়েছি তারপরেও মিস্টেক হয়, খুব সাবধানে প্রশ্ন অ্যান্সার করতে হবে। ব্রোঞ্জ এবং পিতল এই দুটোই কিন্তু কনফিউজিং হয়। ব্রোঞ্জ সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? Cu অর্থাৎ কপার, এখানে Cu কার সংকেত? কপার মানে হচ্ছে কি তামা। আচ্ছা, Sn মানে হচ্ছে টিন, Al মানে কি অ্যালুমিনিয়াম। এই সংকেতগুলো WBP তে আসে। এই ক্লাসগুলো করতে করতে তোমাদের কিন্তু চর্চা হয়ে যাবে। Zn মানে হচ্ছে জিঙ্ক অর্থাৎ দস্তা। Niটা কি? এটা হচ্ছে নিকেল। তো এখানে প্রশ্নটা ছিল ব্রোঞ্জ সংকর ধাতুটি তামা এবং টিন দিয়ে তৈরি। তামা এবং টিন হচ্ছে ব্রোঞ্জ, আর তামা দস্তা হচ্ছে পিতল। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও খুবই সহজ চেনা প্রশ্ন, পরিচিত প্রশ্ন, তবুও কিন্তু একটু চর্চায় রাখতে হবে, মাঝে মধ্যেই প্র্যাকটিসে রাখতে হবে কোশ্চেনটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে? কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে? প্রশ্নটা ভালো করে পড়ো, সংবিধান থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারা যেখানে বলা হয়েছে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে কি হচ্ছে, ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে? তো প্রথম অপশনে আছে 360 ধারা। 360 ধারা হচ্ছে না, কারণ আমরা জানি এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা যখন ঘোষণা হয় সেটা 360 ধারার উপরে বেস করে হয়, বা 360 ধারাতে ফিনান্সিয়াল এমার্জেন্সি কথা বলা হয়েছে। 351,
350A 350B। এখানে সঠিক উত্তর হবে 350-এর এ ধারাতে বলা হয়েছে। আচ্ছা, 350 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 350-এ বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি প্রচলিত যে কোনো একটি ভাষায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে নিজের অভিযোগ ও তার প্রতিকারের আবেদন জানাতে পারবে। কোনো ব্যক্তি অভিযোগ করছে বা সেই অভিযোগের ভিত্তিতে যে প্রতিকার, সেই বিষয়ক আবেদন করতে পারবে, এটা যে কোনো একটি ভাষায়। 350-এর এ ধারাতে কি বলা হচ্ছে? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদান করা যাবে। এই ধারা অনুসারে কিন্তু এটা আমাদের আজকে অ্যান্সার হচ্ছে। 350-এর বিতে বলা হচ্ছে রাষ্ট্রপতি ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য একজন বিশেষ আধিকারিক স্পেশাল অফিসার নিয়োগ করতে পারেন। ঠিক আছে, প্রয়োজনে রাষ্ট্রপতি ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ আধিকারিক অর্থাৎ স্পেশাল একজন অফিসার নিযুক্ত করতে পারেন। 351 নম্বর ধারাতে হিন্দি ভাষার উন্নয়ন প্রসারের জন্য কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নির্দেশ দিতে পারবে, এটাও বলা হচ্ছে 351 নম্বর ধারাতে। তাহলে এই যে ধারাগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা ধারায় তোমরা একবার দেখে রাখো, কাজে লাগবে। আচ্ছা, বহুদিন স্টেরয়েড যুক্ত ওষুধ সেবন করলে সৃষ্ট রোগ কোনটি হতে পারে? স্টেরয়েড যুক্ত ওষুধ যদি খেতে থাকে মানুষ দীর্ঘদিন, সেক্ষেত্রে নিম্নে কোন রোগ হতে পারে? এইডস রোগ, অস্টিওপোরোসিস, আর্থারাইটিস নাকি বসন্ত? তো কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর হবে অস্টিওপোরোসিস, যেটাকে আমরা বলি হাড় ক্ষয় বা হাড় দুর্বল হয়ে যাওয়া। ভিটামিন ডি এর অভাব জনিত কারণে অস্টিওপোরোসিস হয় আমরা জানি। তো সেই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে স্টেরয়েড যুক্ত ওষুধ দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি খেতে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কে একজন অন্ধ কবি কৃষ্ণ পূজারী কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন? কে এখানে উত্তর হবে? সুরদাস, কবির, রামানন্দ নাকি জয়দেব? কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর তুমি এখানে কি করবে? প্রত্যেকেই যারা কানেক্ট হয়েছে বলো। অন্ধ কবি কৃষ্ণ পূজারী আবার কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন, তার নাম হচ্ছে সুরদাস। ভক্তিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিশেষ ব্যক্তিত্ব সুরদাস। আমরা দেখব প্রায় আকবরের সমসাময়িক ছিল তিনি। কবির কার সমসাময়িক ছিল? ইব্রাহিম লোদির সমসাময়িক ছিল। ঠিক আছে, সিকেন্দার লোদির সমসাময়িক ও ইব্রাহিম লোদি ওই সমসাময়িক তারা ছিল, লোদি বংশের আর কি। আচ্ছা, প্যাটজিয়াম, প্যাটজিয়াম কোন প্রাণীর বৈশিষ্ট্য? প্যাটজিয়াম কোন প্রাণীর বৈশিষ্ট্য বা কোন প্রাণীতে দেখা যায়? বাদুড়, তারামাছ, পায়রা নাকি বানর? কোশ্চেন নাম্বার 6 এখানে সঠিক উত্তর তুমি কি করবে? প্যাটজিয়ামটা কি সেটা আগে বুঝতে হবে। আমরা দেখব পায়ের আঙুল আমাদের বা হাতের আঙুল এর মধ্যে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, ভিতরে একটা করে গ্যাপ আছে। এই যে গ্যাপটা থাকবে না, একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে বা জোড়া থাকে, সেটাকে বলা হয় প্যাটজিয়াম, যেটা আমরা বাদুড়ের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, বাদুড়ের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তাদের পায়ের আঙুলের মাঝে যে চামড়া একটা আস্তরণ আমরা দেখতে পাবো, সেটাকে প্যাটজিয়াম বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড পিএনজিআরবি এর বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত কে আছেন? গৌতম ধর, অনিক সরকার, স্বদেশ গায়েন, অনিল কুমার জৈন। তো এখানে সঠিক উত্তর কি হবে? পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত কে আছেন? সঠিক উত্তর অপশন ডি হবে অনিল কুমার জৈন, তিনি কিন্তু বর্তমান এই পদে নিযুক্ত আছেন। পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন? এই নওরোজ উৎসব কে চালু করেন? বহুবার পরীক্ষা এসছে এবং এটা সম্পর্কে তোমরা নিঃসন্দেহে পারবে আশা করি।
কি হলো হঠাৎ করে ক্যামেরাটা ব্লোর হয়ে গেল। তো পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ উৎসব, এবং এটি চালু করেছিলেন ভারতে গিয়াসুদ্দিন বলবন। বলবন কে ছিল? দাস বংশের একজন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন বলবন। শেষের দিকের উল্লেখযোগ্য সুলতান তিনি ছিলেন। গিয়াসুদ্দিন বলবন, তার শাসনকাল তুমি যদি দেখো 1266 থেকে 1287। গিয়াসুদ্দিন বলবন তার সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন আসে। কেমন? যেমন সিজদা পাইবাস প্রথা কে চালু করেন? সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন কে? পাইবাস প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন। পাশাপাশি তিনি নওরোজ উৎসব তো চালু করেছিলেন, এবং ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত লৌহ নীতি চালু করেন বলা হচ্ছে। তো গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল, এটাও পরীক্ষা প্রশ্ন আসে। উলুগ খাঁ। এনআরসি বর্তমানে কি আকারে আছে? খসড়া বিল, আইন নাকি কোনোটি নয়? প্রশ্নটা এসেছিল পরীক্ষা একবার। এনআরসি বর্তমান এসআইআর যে বিষয়টা চালু হবে বলে আমরা শুনছি, যেটা চালু করবে আমাদের নির্বাচন কমিশন। আচ্ছা, এনআরসি যেটি প্রথম চালু হয় অসমে, এবং এটা কার্যকরী হয়েছিল, অর্থাৎ এটা আইন আকারে আছে, নিঃসন্দেহে এটা আইন আকারে আছে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে আমরা জানি বা কি নামে পরিচিত? দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা নাকি ময়ূরাক্ষী? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর, এই দুটি নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর হবে রূপনারায়ণ। কেলেঘাই এবং কংসাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ব্রাশ। আচ্ছা, এটা বলছিলাম প্রথমে একবার বলেই দিয়েছি, ব্রাশ এই সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? ব্রাশ মানে হচ্ছে পিতল। ব্রাশ মানে হচ্ছে পিতল, ঠিক আছে। এবং এটি তামা এবং দস্তা, তামা এবং দস্তা। বলতো ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? ফিউজ তার, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? টিন এবং সীসা, টিন প্লাস সীসা। এই ফিউজ তার আমরা বাড়িতে ব্যবহার করি, বিদ্যুৎ প্রবাহে কোনো সমস্যা হলে ফিউজ তারটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো ফিউজ তার এটাও একটা সংকর ধাতু, যেটা টিন এবং সীসা দিয়ে তৈরি করা হয়, যার গলনাঙ্ক খুব কম থাকে, নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধঙ্ক থাকে। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত ছিলেন সেই সময়? সংবিধান যখন রচনা হচ্ছে সেই সময় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? স্যার বি এন রাও, ডক্টর বি আর আম্বেদকর, এইচ সি মুখার্জি, অপশন ডিতে আছে কে এম মুন্সি। কোশ্চেন নাম্বার 12 বলো কি হবে এখানে রাইট অ্যান্সার প্রত্যেকে? তো সময় যেটা পাচ্ছ প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে। যে পরীক্ষায় তুমি টার্গেট করছো সামনে তোমার যদি থাকে, অবশ্যই অবহেলা করার কোনো জায়গা আর নেই। তুমি WKP অ্যাসপিরেন্ট যদি হও, বা তুমি রেলের পরীক্ষা যদি দাও, বা তুমি অন্য কোনো পরীক্ষা, তো সময়টাকে কাজে লাগাও, যতটা সম্ভব তোমার দ্বারা ততটুকুই কাজে লাগাতে হবে। আচ্ছা স্যার বি এন রাও, মেনেগাল নার্সিং রাও, তিনি ছিলেন সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। মেনেগাল নার্সিং রাও, বি এন রাওয়ের পুরো নাম। 1945 সালে জনগণের পরিকল্পনা, পিপলস প্ল্যান,
বলে একটা প্ল্যান হয়েছিল। এর রূপরেখা কে তৈরি করেন? মহাত্মা গান্ধী, পুরুষোত্তম ঠাকুর দাস, শ্রীমান নারায়ণ, মানবেন্দ্রনাথ রায়। পিপলস প্ল্যান এর রূপরেখা বা পরিকাঠামোটা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে এখানে। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, মানবেন্দ্রনাথ রায়, অর্থাৎ MN রয়। পরবর্তী প্রশ্ন, রামগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? রামগঙ্গা নদী প্রকল্পটি এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর। রামগঙ্গা নদী প্রকল্পটি যেটি আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, অপশন ডি, অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। রামগঙ্গা নদী প্রকল্প রামগঙ্গা নদীতেই। রামগঙ্গা হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী। শুষ্ক বরফের রাসায়নিক সংকেত কি? তো বিশেষ করে ডাব্লিউবিপিতে এই ধরনের প্রশ্ন দেয় বিভিন্ন সংকেত থেকে বা রাসায়নিক নাম থেকে প্রশ্ন আসতে পারে, এবং এটা নিয়ে তোমরা চাইছিলে একটা ক্লাস দিতে, আমি করাবো, নিঃসন্দেহে করাবো। তো ক্লাস করতে থাকো রেগুলার, এক একদিন এক একটা টপিক আমরা করাবো। এই সপ্তাহে তোমরা পাবে সংবিধান থেকে একটা ক্লাস, একটা ইতিহাস থেকে পাবে, একটা তোমার পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে আমি এই সপ্তাহে ক্লাস নেব। ঠিক আছে? তো ক্লাসগুলো করতে থাকো, ইনফরমেশন প্রচুর থাকবে প্রত্যেক ক্লাসে। CO2 বা কার্বন ডাই অক্সাইড, যেটাকে শুষ্ক বরফ বলা হয়, কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ আমরা বলি। ঠিক আছে? এবং কার্বন ডাই অক্সাইড এটি কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। প্রশ্ন আসে যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এটি বায়ুমণ্ডলে কত শতাংশ আছে? CO2 এটি বায়ুমণ্ডলে 0.03% আছে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। CO2 বায়ুমণ্ডলে কত আছে? এটা তাহলে কত হবে? মনে রাখতে হবে বায়ুমণ্ডলে আছে 0.03%, এবং এই CO2 কিন্তু আবার একটি গ্রিন হাউস গ্যাস, এবং গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কিন্তু কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশটি প্রতিস্থাপিত হয়? কর্নিয়া, লেন্স, রেটিনা নাকি সম্পূর্ণ চোখ? কোশ্চেন নাম্বার 16, এখানে তুমি সঠিক উত্তর কি করবে? তো যিনি চক্ষু দান করবে অর্থাৎ দাতা, তার কোন অংশটা প্রতিস্থাপিত করা হয়? উত্তর হবে কর্নিয়া। অপশন এ রাইট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? ওজন দিবস কবে পালিত হয়? 15 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর নাকি 8 সেপ্টেম্বর? বিশ্ব ওজন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 16 তারিখে পালিত হয় বিশ্ব ওজন দিবস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মন্টেগো-চেমসফোর্ড চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল? এখন বলো, মন্টেগো-চেমসফোর্ড চুক্তি বা মন্টেগো-চেমসফোর্ড সংস্কার এটি কোন সালে হয়েছিল? মন্টেগো-চেমসফোর্ড এটি কোন সালে হয়? আরেকটা রয়েছে মরলে-মিন্টো। মরলে-মিন্টো 1909 সালে, মন্টেগো-চেমসফোর্ড চুক্তি 1919 সালে। 1919 সালে এই চুক্তি হয়, এবং এটি ছিল দ্বৈত শাসনতন্ত্র এর মূল উদ্দেশ্য ছিল। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার জন্য কে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিলেন? ICS এর জনক বলা হয় কাকে? প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, ডালহৌসি, লর্ড মায়ো, লর্ড রিপন। তো 1853 সালে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট অনুসারে বলা হচ্ছে ICS পরীক্ষার এবং একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, এবং সেটা চালু করেছিলেন লর্ড ডালহৌসি, তৎকালীন ভারতের ভাইসরয়। লর্ড ডালহৌসি 1853 সালের চার্টার অ্যাক্টের দ্বারা। এবং এখানে ভারতীয়রা কিন্তু পরীক্ষা দিতে পারত, কিন্তু ঝামেলাটা কোথায় ছিল? সিট পড়তো লন্ডনে, মানে পরীক্ষাটা হতো লন্ডনে, যেটা অ্যাকচুয়াল সে ভারতীয়দের না দেওয়ার জন্যই।
চালু তিনি করেছিলেন বটে। আচ্ছা, ঝাড়খণ্ডের পানশিরব্রু থেকে কি উত্তোলন করা হয়? ঝাড়খণ্ডের পানশিরব্রু থেকে উত্তোলন কি করা হয়? কয়লা, আকরিক লৌহ, অভ্র নাকি বক্সাইট? কোশ্চেন নাম্বার 20। ঝাড়খণ্ড এমন একটি রাজ্য, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আকরিক বা খনিজ আমরা পেয়ে থাকি। যেমন কোডারমা অভ্র খনি আছে, কয়লা খনি তো আছে, আকরিক লোহা বক্সাইটও পাওয়া যায়। উড়িষ্যা বক্সাইট উত্তোলনে প্রথম আছে। আচ্ছা, ঝাড়খণ্ডের পানশিরব্রু, এখানে উত্তোলন করা হয় আকরিক লোহা আকরিক বা লৌহ আকরিক। লৌহ আকরিক কি কি আছে? হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, লিমোনাইট, অনেক ধরনের আকরিক আমরা পাই, যেগুলো থেকে আমরা লোহা উত্তোলন করতে পারি, লোহা মানে বার করতে পারি। পরবর্তী, আচ্ছা, এখানে তোমরা যেটা পাচ্ছ, আমাদের যে সমস্ত ব্যাচগুলো আমাদের অ্যাপে চলছে, তার মধ্যে রিসেন্ট যে ব্যাচটা তোমরা পাচ্ছ WKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, দুর্দান্ত একটা ব্যাচ। 3.5 মাসে কিন্তু টোটাল সিলেবাসটা আমরা কভার করব, অর্থাৎ পরীক্ষার আগে টোটাল সিলেবাস, লাইভ ক্লাস, রেকর্ড যা আছে আমরা প্রথমে বলে দিয়েছি। টোটাল ক্লাস 3.5 মাসে কমপ্লিট পাবে তোমরা, এবং 1 বছর ভ্যালিডিটি পাবে। পাশাপাশি অন্যান্য ব্যাচ রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, WKP প্র্যাকটিস ব্যাচ, SSC ফাউন্ডেশন, অন্যান্য ব্যাচ তোমরা পাচ্ছ। আচ্ছা, আনটু দ্য লাস্ট বইটি কে লেখেন? কোশ্চেন নাম্বার 21, আনটু দ্য লাস্ট বইটির লেখক কে? বরিস ইয়েলটসেন, জন রাস্কিন, পুস্কিন নাকি মুথু লক্ষ্মী? কোশ্চেন নাম্বার 21, তো এখানে রাইট অ্যান্সার কি করবে? আনটু দ্য লাস্ট বইটির লেখক হচ্ছে জন রাস্কিন। অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত শতাংশ থাকে? মিথেন, যার সংকেত হচ্ছে CH4, এই মিথেন গ্যাসের পরিমাণটা কতটা থাকে? বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত শতাংশ? 80%, 70%, 60% নাকি 50%? প্রত্যেকে বলবে কি হবে এখানে সঠিক উত্তর। তো এখানে মিথেনের পরিমাণ থাকে অ্যাপ্রক্স 60%, ঠিক আছে, 60% প্রায়। শিবাজির পর তার সিংহাসনে বসেন কে? শিবাজি, মারাঠা বীর শিবাজি, তিনি 1680 সাল নাগাদ মারা যাচ্ছেন, এবং তারপর তার সিংহাসনে কে বসেন? দ্বিতীয় শিবাজি, রাজারাম, তারাবাই নাকি শম্ভুজি? তো এটি উত্তর কি হবে? শিবাজির পুত্র শম্ভুজি। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। আকবর দিন-ই-ইলাহি কবে প্রচার করেন? দিন-ই-ইলাহিটা কি? এটি একটি নতুন ধর্মমত। তো মুঘল সম্রাট আকবর, যাকে আমরা মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলি, তো সেই আকবর আমরা জানি যে একটা ইবাদত খানা প্রতিষ্ঠা করে। কোথায়? আগ্রাতে, ঠিক আছে, ইবাদত খানা। সেখানে সর্বধর্মের মানুষ, একটা ধর্মীয় আলোচনা হতো। পরবর্তীতে তিনি সুলিকুল নীতি প্রচলন করেন, সর্বধর্ম সমন্বয়ের নীতি। তারপরে আমরা দেখব তিনি নতুন একটা ধর্মমত শুরু করেছিলেন, যার নাম ছিল দিন-ই-ইলাহি। এই দিন-ই-ইলাহি তিনি প্রচার শুরু করেছিলেন। এটা একটি নতুন ধর্ম বলতে পারো, একটা নতুন ধর্ম বলতে পারো। এবং এই দিন-ই-ইলাহি ধর্মটা প্রচার শুরু করেছিলেন 1582 সাল নাগাদ, 1582 সাল নাগাদ, ঠিক আছে। এবং এই দিন-ই-ইলাহিতে আনুমানিক কোথাও 18, কোথাও 27, কোথাও 72 এরকম আমরা পাচ্ছি বইতে সদস্য ছিল। যাই হোক, সদস্য যাই থাকুক, এর মধ্যে একজন হিন্দু ছিল, সেটা হচ্ছে বীরবল। এই প্রশ্নটা পরীক্ষা আসে যে দিন-ই-ইলাহিতে হিন্দু সদস্য কে ছিল? সেটা হচ্ছে বীরবল, তার সভাকবি, ঠিক আছে, বীরবল, যার প্রকৃত নাম কি? মহেশ দাস। নিচের কোনটির মাধ্যমে হৃৎপিণ্ডের কাজকর্ম সব থেকে ভালো বোঝা যায়? হৃৎপিণ্ডের অবস্থান বা হৃৎপিণ্ডের কি অবস্থায় আছে, কাজ ঠিকঠাক করছে কিনা, সেটা আমরা বুঝতে পারি নিচের কোন চিকিৎসায়? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, স্টেথোস্কোপ দিয়ে নাকি কোনটি নয়? কোন যন্ত্রের সাহায্যে আমরা ভালো বুঝতে পারি?
আমরা হৃৎপিণ্ডের অবস্থা বুঝতে ইসিজি করি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, পাশাপাশি ইকোকার্ডিওগ্রাম আছে। তো এখানে উত্তর হবে ইকোকার্ডিওগ্রাম বা ইকো আমরা সংক্ষেপে বলে থাকি। এই ইকোতে বা ইকোকার্ডিওগ্রাম করলে হৃৎপিণ্ডটা কেমন আছে অর্থাৎ হার্ট কেমন আছে অনেকটাই বোঝা যায়। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 26, কম্পিউটার থেকে একটা ক্লাস তোমাদের আমি করাবো, একটা দুটো যাই হোক ক্লাস করানো হবে এবং এটি তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। কম্পিউটারের মনিটর এটি কি ধরনের যন্ত্র, ইনপুট আউটপুট সফটওয়্যার নাকি ওয়ার্ড প্রসেসর, এটা আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো যাই হোক, যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, টোটাল 26 কোশ্চেন তোমরা এখানে পেলে। তো কত প্রশ্ন তোমার এখানে, কতটা প্রশ্ন ঠিক হয়েছে, কতটা ভুল গেছে, অবশ্যই কমেন্ট করতে হবে। এবং আমাদের ফ্রি ক্লাসগুলো দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, প্রথমে তোমরা রুটিন দেখেছো, এখানে পাবে। তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। তো যাই হোক, আমরা এই যে আলোচনাগুলো করছি, ক্লাসগুলো করতে থাকো, পাশাপাশি নিজে প্রত্যেকটা সাবজেক্ট ধরে পড়তে থাকো, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, কনস্টিটিউশন, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তো এগুলো প্রত্যেকটা পার্ট তোমাকে পড়তে হবে। পাশাপাশি ম্যাথমেটিক্স, রিজনিং এবং ইংলিশ, প্রত্যেকটা পার্ট সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং জিকে তো অনেক বড় একটা বিষয়, মানে এখানে একটা বিষয় তো নয়, প্রায় 8টা 9টা সাবজেক্ট এর মধ্যে রয়েছে। তো সবগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, চাই প্রশ্ন একটা আসুক বা দুটো আসুক। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসগুলো করতে থাকো এবং পরীক্ষার আগে পর্যন্ত একটা কন্টিনিউ মিনিমাম 6 থেকে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে এভরিডে, 6 থেকে 8 ঘন্টা রেগুলার পড়তে হবে যদি তুমি ফাইনালি চাকরি পেতে চাও। WBKP এক্সাম তোমরা জানো যে একটাই পরীক্ষা হবে, কনস্টেবলের ক্ষেত্রে যদি আমরা বলি একটা পরীক্ষা হবে, ওয়ান শট এক্সাম। আগে যেমন প্রিলিমস হতো, তারপর PMT PET, তারপর আবার মেন, তারপর ইন্টারভিউ, একটা স্টেপ কমিয়ে দিয়েছে। একটা পরীক্ষা একটা হবে, দেন তোমার মাঠ অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন ইন্টারভিউ। ঠিক আছে, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে, তোমার প্রস্তুতিটাও সেই রকম নিতে হবে যাতে তুমি একবারেই কোয়ালিফাই করতে পারো এবং ভালো নাম্বার নিয়ে কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।